নমস্কার প্রিয়, আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি। প্রিয় দর্শক, সকলে প্রীতি এবং শুভেচ্ছা নিন। সুপ্রিম কোর্টের এক যুগান্তকারী রায়ে পশ্চিমবঙ্গের 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। এর মধ্যে মূল ভাবনাটা হচ্ছে যোগ্য এবং অযোগ্যকে আলাদা করতে না পারা। কারা যোগ্যতার ভিত্তিতে পেয়েছে আর কারা অযোগ্য অর্থের দ্বারা অযোগ্যতা থাকা সত্ত্বেও তারা চাকরি পেয়েছে, এই দুটো প্যানেল বা দুটো বিভাগকে যোগ্য এবং অযোগ্যের মধ্যে পৃথকীকরণ করা সম্ভবপর হয়নি বলেই কিন্তু এই 26,000 শিক্ষকের চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট। কিন্তু একটা জিনিস আমাদেরকে একটু ভাবতে হবে, আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সভা ডেকেছেন এই চাকরিহারাদের পাশে থাকার জন্য। মানবিকতার স্বার্থে এটা নাকি তৃণমূলের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে, কিন্তু তবে রাজ্যের মুখ্যমন্ত্রী কাদের পক্ষে? যোগ্যদেরও পক্ষে, অযোগ্যদেরও পক্ষে। কিন্তু তিনি এটাও তো করতে পারতেন যে যারা যোগ্য তাদেরকে সভাতে ডেকেছি। তবে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে এই রাজ্য সরকারের আন্ডারে, এসএসসির আন্ডারে। তবে এসএসসির কাছে সামগ্রিক তথ্য থাকবে কারা অযোগ্যতা অর্থের ভিত্তিতে চাকরি পেয়েছে, কারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে। তবে সরকারকে যদি পাশে দাঁড়াতে হয় তবে যোগ্যদের পাশে দাঁড়াতে হবে। আর আদালতের রায় যোগ্য অযোগ্য উভয়েরই চাকরি গেছে, যেটা সত্যি মেনে নেওয়া অনেকটা কষ্টের বিষয়। কিন্তু যে যোগ্য এবং অযোগ্যের যদি আমি কাউকে বাছাই করতে না পারি, তবে গোটা নিয়োগ প্রক্রিয়াটা বা নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যে 26,000 চাকরি পেয়েছে সবটাই বাতিল করেছে আদালত। কিন্তু এসএসসির কাছেও তো লিস্ট থাকার কথা, কেন এই গোপনীয় চেপে যাওয়া হলো? শুধুমাত্র যারা অযোগ্য তাদেরকে রক্ষা করার তাগিদে আজকে যোগ্যদেরকে এইরকম হতাশাজনক ফলাফলে ঠেলে দেওয়া হয়েছে। কিন্তু কেন যোগ্য প্রার্থীরা কেন চাকরি থেকে বরখাস্ত হবেন? তারা তো তাদের মেধা ভিত্তিতে চাকরি পেয়েছেন। যারা অর্থ দিয়েছেন, যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছেন অযোগ্য, তারা তো স্কুলের পাঠ্যক্রম পড়ানোর উপযোগী নয়। তা সত্ত্বেও তারা কেন চাকরিতে বহাল থাকবেন? তার ভিত্তিতে কিন্তু বাতিল হয়েছে। আজকের যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে একটা সভা করা হচ্ছে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে, যে চাকরিহারাদের বৈঠক, ভাবুন তো ওই চেয়ারগুলোতে কারা বসবে? যোগ্য প্রার্থীরাও বসবে, অযোগ্য প্রার্থীরাও বসবে। কতজন যাবেন সেটা বলতে পারছি না, কিন্তু এই যোগ্য অযোগ্য উভয়কেই বসানো হচ্ছে একই সারিতে। তবে আপনি মুখ্যমন্ত্রী হিসাবে কাকে প্রাধান্য দিচ্ছেন? মেধাকে প্রাধান্য দিচ্ছেন না অর্থের দ্বারা যারা নিয়োগ পেয়েছে তাদেরকে প্রাধান্য দিচ্ছেন? আপনারাই ভুল করেছেন। আপনাদের সরকারের পরিচালিত যারা এসএসসি তারা ভুল করেছে। আপনাদের মন্ত্রী জেলে রয়েছে, শিক্ষামন্ত্রী, তৎকালীন শিক্ষামন্ত্রী জেলে রয়েছে, এবং সহ যে সমস্ত নেটওয়ার্কের ভিত্তিতে চাকরি কিন্তু হয়েছে, একদম গ্রাম বাংলা রুট থেকে এসএসসি পর্যন্ত অর্থের মেনটেন করে কিন্তু চাকরিটা হয়েছে। তার ভিত্তিতে আজকের ভাবুন, এই অর্থের ভিত্তিতে চাকরি পেয়েছে, এটাকে যদি লিস্টটা আদালতে দেওয়া যেত তবে আজকে 26,000 চাকরি যেত না। এতজনের যোগ্যরা কিন্তু বেঁচে যেত, তাদের সম্মানের সঙ্গে তারা চাকরি করত। তাদের সম্মানকে আপনি বাঁচাতে পারবেন? আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে যে রোডম্যাপ তৈরি করা হচ্ছে যে সকলেই চাকরি হারা, তবে এর মধ্যে যোগ্য কারা অযোগ্য কারা এই বিন্যাসটা করলেন না কেন? না আমরা সময় পাইনি। আপনারা তো 2-3 বছর ধরে সময় নিচ্ছেন সুপ্রিম কোর্টে। হাইকোর্টের রায়ের পরে যখন হাইকোর্ট টোটাল প্যানেলটাকে বাতিল করে, তারপরে তো আপনারা সুপ্রিম কোর্টে গিয়েছেন, সময় নিয়েছেন। এসএসসি বারবার এফিডেভিট জমা দিয়েছে যে আমাদের দ্বারা যোগ্য অযোগ্যের প্রার্থী বাছাই করা সম্ভব। তবে সেই সম্ভব যদি থাকে তবে আপনারা কাগজ জমা দেননি কেন? যদি যোগ্যর ভিত্তিতে আপনারা কাগজ জমা দিতেন তবে কিন্তু যোগ্য তালিকা যদি আপনারা জমা দিতে পারতেন বা অযোগ্যের তালিকা যদি দিতেন তবে কিন্তু যোগ্যদের এই চাকরি থেকে বরখাস্ত হতো না। কিন্তু আপনি যে আজকের বার্তা দেবেন, বার্তাটা আমাদের ধারণা করে যদি বলি, সবাইকে আপনি এক চোখে দেখছেন। আপনি যদি সবাইকে মানবিকতার দৃষ্টিতে দেখেন তবে অযোগ্যের তালিকা দিলে তো যোগ্যরা সঠিক মর্যাদা পেয়ে যেত।
তারা চাকরিতে বহাল থাকতো, অযোগ্যরা বাদ যেত। তবে কি দেখা যেত যে অর্থ দিয়ে চাকরি করলে আগামী দিনে আপনাকে এই ফল ভোগ করতে হবে। তবে কেউ আর ঘুষের বিনিময়ে চাকরিতে যেত না। সংস্কার তো অবশ্যই প্রয়োজন, ভুল থাকলে সংস্কার তো করতেই হবে। তবে আজকের যে সভাটা হবে, কাদের পক্ষে দাঁড়াবেন উনি, যোগ্য এবং অযোগ্য, এখানেও কিন্তু প্রশ্ন থাকছে। যারা যোগ্য আমি তাদের পাশে দাঁড়াবো, যারা অযোগ্য তাদের প্রশ্নে নয়। কারণ অযোগ্য ভিত্তিতে চাকরি পেয়েছে, নেটওয়ার্কের ভিত্তিতে চাকরি পেয়েছে, তার ভিত্তিতে তারা চাকরি পেয়েছে, অবৈধভাবে চাকরি করছিল, সুপ্রিম কোর্টের রায় তাদের চাকরি হারা হয়েছে। তাই যদি দাঁড়াতে হয়, আগামী দিনে এসএসসিকে বলুন যে যোগ্য অযোগ্য তালিকাটা বাছুন, আমরা আবার রিভিউ পিটিশন করব সুপ্রিম কোর্টে, করে আমরা অযোগ্যের তালিকা প্রকাশ করছি বা পেশ করব, তার ভিত্তিতে অযোগ্যরা আর চাকরিতে বহাল থাকবে না। আবার রিভিউ পিটিশন করে সুপ্রিম কোর্টে গিয়ে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট বা অর্ডার নিয়ে আমরা আবার ফিরব, যাতে যোগ্যরা চাকরিতে একজন যোগ্য যেন বঞ্চিত না হয়। এই বার্তা কি উনি দেবেন, না উনি সবার পাশে দাঁড়াবেন? আমার তো মনে হচ্ছে উনি সবার পাশে দাঁড়াবেন, সবাইকে সান্ত্বনা দেবেন, আমি আছি, আমি করছি তোমাদের জন্য। এটা ঠিক নয়। তবে যারা অর্থ দিয়ে চাকরি পেল, যেখানে আপনার নেতা কর্মীরা জড়িত হয়ে পড়ল, তাদের সম্পর্কে কি ব্যবস্থা নিলেন? সবটুকু দায় সিবিআইয়ের উপর ঠেলে দেবেন, সবটুকু দায় কোর্টের উপর ঠেলে দেবেন, সবটুকু দায় সিপিএমকে দেবেন, সবটুকু দায় বিজেপিকে দেবেন। কিন্তু অর্থ তো আপনাদের নেতা কর্মীরা নিয়েছে, এটুকু বিচার তো আপনাকে করতে হবে। তাই যোগ্য অযোগ্যের এই যে মেলবন্ধনের সভাটা, এটা না করে যদি যোগ্যদের বিষয়ে সভা করতেন, আগামী দিনে এই রকম সভা না করে যদি এসএসসিকে বলে অযোগ্যের তালিকা যদি সুপ্রিম কোর্টে পেশ করা যেত, তবে কিন্তু এই দিন আজকে আমাদের দেখতে হতো না, এই সভা দেখতে হতো না। আপনি যে বার্তাই দিন না কেন, যোগ্য অযোগ্যকে পাশাপাশি বসিয়ে আপনি বার্তা দেবেন, সেই বার্তাটা কখনোই গ্রহণযোগ্য হবে না সমাজের কাছে। এটুকু বলে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। জয় হিন্দ।